ইরানের শাসক বদল চাইছে আমেরিকা। আচ্ছা, ইরানের মানুষ কি চাইছেন শাসক বদল হোক? যদি শাসক বদলে যায়, খামেনির পরে কে, কারা, যেই আসুক, সে কি আমেরিকার হয়ে কাজ করবে নাকি দেশের মানুষের কথা ভেবে কাজ করবে, মানে জাতীয়তা বোধ নিয়ে কাজ করবে? এই সব প্রশ্ন উঠছে একটাই কারণে, তার কারণ এতদিন পর্যন্ত ইসরায়েল আর ইরান এই কনফ্লিক্ট, এই যুদ্ধ, তার মাঝে দুম করে ঢুকে পড়লো আমেরিকা। এর আগে পর্যন্ত শাসানি দিচ্ছিল, প্রত্যক্ষভাবে ইসরায়েলের পাশে ছিল, ইসরায়েলকে সব রকম সাহায্য দিচ্ছিল, কিন্তু একটা সময় যেন মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তা না হলে সরাসরি আমেরিকা থেকে এসে এখানে হামলা চালানো হলো কেন? পশ্চিম এশিয়ার কর্তৃত্ব হাতের বাইরে চলে যাচ্ছিল, আর দেরি করা উচিত হবে না মনে হচ্ছিল। আর তারপরে কি বলা হলো? বলা হলো এবার শান্তি, এবার পিস। তার ঠিক পরের দিনই বলছেন যে না, শান্তি তখনই আসবে যখন ইরানের শাসক বদল হবে। মানে পরমাণু নিরস্ত্রীকরণটা আসল উদ্দেশ্য ছিল না, আসল উদ্দেশ্য ছিল শাসক বদল। ইরানের শাসক বদল করে আমেরিকার কি লাভ হবে? লাভ তো হবেই, শুধু আমেরিকা কেন, ইসরায়েলেরও লাভ হবে। আসলে এই শাসক বদলটাই ছিল লক্ষ্য, বাকি পরমাণু নিরস্ত্রীকরণ সেটা ছিল উপলক্ষ মাত্র। তো এই শাসক বদল ইরানের, খামেনি, আয়াতুল্লাহ খামেনির জায়গায় কে আসবেন? শাসক বদল আমেরিকার কেন যেন মনে হয় যে নিজের দেশের ভোটের মতো যে কোনো দেশের শাসক বদল করে দিতে পারবে তারা এই সিআইএর মাধ্যমে। অবশ্য করেনি তা না, এর আগেও করেছে। আমরা যদি সেই পিছিয়ে গিয়ে দেখি যে আমাদের দেশ তখন স্বাধীনতা পেয়েছে, তার সবে তখনও 10 বছরও হয়নি, ঠিক এরকম সময় বিশ্বে একটা আলোড়ন তৈরি হলো, পশ্চিম এশিয়ায় একটা আলোড়ন তৈরি হলো। কেন? একটা গণ অভ্যুত্থান হচ্ছে ইরানে। এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ইরানে নতুন সরকার এলো, শাহ সরকার। তো গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে মানে তার মানে মানুষ চাইছেন তাই এসেছেন। আসলে পরে জানা গিয়েছিল ওই 1953 সালে যে সরকার বদল হয়ে শাহ সরকার এসেছিল সেটা পুরোপুরি আমেরিকার মদতে, সিআইএর মদতে, এবং যাতে সুষ্ঠুভাবে সরকার চালানো যায় তার জন্য সেই তখনকার দিনে 50-এর দশকে $50 লক্ষ হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে, যাতে সুষ্ঠুভাবে একটা সরকার চালানো যায়। কারা দিয়েছিল? সিআইএ। এবং পরবর্তীকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মেনেও নিয়েছিলেন যে সে সময় অর্থাৎ 1953 সালে গণ অভ্যুত্থানের নাম করে ইরানে যে সরকার বদল হয়েছিল তার পিছনে প্রত্যক্ষ মদত ছিল আমেরিকার। আমেরিকার লাভ কি ছিল? আমেরিকার লাভ ছিল হচ্ছে তার আগে পর্যন্ত এই যে সরকার ছিল ইরানের, সেই সরকার একটা জেহাদ ঘোষণা করে দিয়েছিল যে যখন তখন যে কোনো রকমভাবে আমেরিকা আর যুক্তরাজ্য মানে গ্রেট ব্রিটেন তারা যে ডিল করবে, তারা এখান থেকে তেল নিয়ে চলে যাবে, তাদের মর্জি মতো দামে তেল নেবে, এটা মেনে নেওয়া যাবে না। ভূমিপুত্র যারা, তাদের অধিকার তো সবার আগে। ইরান সিদ্ধান্ত নেবে কাকে তেল বেচবে, কত দামে বেচবে। তো এই মনোমালিন্য এমন জায়গায় চলে গেল, আমেরিকার মনে হলো এবার তেলের খনিগুলো ইরানের হাত থেকে তাদের কাছে আসার আর কোনো সম্ভাবনা রইল না। তো তখন তারা পট করে সরকার বদলে ফেলে, হলো শাসক বদল হলো, শাহ সরকার এলো, আমেরিকার বন্ধু সরকার, ইউরোপের বন্ধু সরকার। দেশের মানুষ দেখতে শুরু করলেন যে আস্তে আস্তে দেশের সব সম্পদ চলে যাচ্ছে আমেরিকার হাতে, গ্রেট ব্রিটেনের হাতে, ইউরোপের বিভিন্ন দেশে। আর দেশের মানুষের আর্থিক সামাজিক পরিকাঠামো যা ছিল তার থেকে আরও খারাপ হতে শুরু করলো। সুশাসন কি একে বলে? আদপেও নয়। আবার শুরু হলো গণ অভ্যুত্থান। আর এবার এই অভ্যুত্থান এলো ধর্মের মোড়কে অভ্যুত্থান। আর সেই অভ্যুত্থানের জন্যই 1979 সাল আবার সরকার পড়ে গেল। সরকার পড়ে খোমেনি এলেন, এবং খোমেনি এসে 10 বছর তিনি সরকার চালালেন। তারপরেই এলেন আমাদের খামেইনি, যে খামেইনির বয়স এখন 85। কিন্তু সেই 1989 সাল থেকে এখনো পর্যন্ত তিনি ইরানের সর্বোচ্চ নেতা। কেন? শুধুমাত্র ধর্ম? হ্যাঁ, ধর্ম নিয়ে সমস্যা রয়েছে মানুষের মনে, কিছু মানুষের মনে সমস্যা রয়েছে যে ধর্মের গোঁড়ামি হচ্ছে এখানে। কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস দেখতে হবে, শুধু ধর্ম নয়, এই ইরান ধীরে 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 ধর্মের বাইরে বেরিয়ে আরও অনেক কিছু করেছে। প্রথমত, এই ইরান চোখে চোখ রেখে বলতে পারছে যে আমেরিকার দাদাগিরি শেষ,
ইসরায়েলের দাদাগিরি শেষ। আমেরিকা কি করছিল? ইরানকে তো ঘিরে রেখেছিল বিভিন্ন দেশ দিয়ে। বিভিন্ন দেশে তারা তাদের সামরিক ঘাঁটি তৈরি করে ফেলেছিল। আমেরিকান সোলজাররা বিভিন্ন জায়গায় বসে রয়েছে এবং সেখান থেকে ইরানকে অশান্ত করার চেষ্টা করছে। সেই সব দেশে মিলিশিয়া রেখে সেই আমেরিকান ঘাঁটিগুলোকে মুহূর্তের জবাব দিয়ে যাচ্ছিল ইরান। শুধু তাই নয়, এই যে বলা হয় না যে ইরানের চারপাশের সব দেশগুলো তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, ইসরায়েলের সম্পর্ক ভালো, ইরানের সঙ্গে অত ভালো সম্পর্ক নয়, সেই সুসম্পর্ক তৈরির জায়গাটাও তৈরি করে ফেলছিল ইরান। এবং এই যে পরমাণু যা নিয়ে এত সমস্যা, এই যে ইউরেনিয়াম বিশুদ্ধিকরণ যা নিয়ে এত সমস্যা, এটা এমন একটা দিক যে দিকটা আমেরিকার যাত্রাভিমানে ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট। এই ইউরেনিয়াম নিয়ে কী হবে? সত্যি কি পরমাণু অস্ত্র তৈরি করবে ইরান? সত্যি কি ইরান এমন কিছু তৈরি করবে যাতে পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে? হয়তো হ্যাঁ, হয়তো না। শুধু এটুকু বুঝিয়ে দেওয়া তো জরুরি যে আমেরিকার দাদাগিরির দিন শেষ। এটুকু বুঝিয়ে দেওয়া জরুরি যে আমাদের হাতে এমন কিছু আছে যাতে তুমি এখন সর্বশ্রেষ্ঠ শক্তিমান এটা বলা যাবে না, শক্তি আমাদেরও আছে। এর সঙ্গে ধর্মের সম্পর্ক কোথায়? এ তো একটা জাতির উত্থানের গল্প। তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পররাষ্ট্রনীতি আরও ভালো তৈরি করার জায়গা। শুধু তাই নয়, দেশের অর্থনৈতিক উন্নতি যাতে হয় সেই দিকটা ভাবা, অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক ভালো করে রাখার জায়গা। সবটাই যে ধর্মের আফিমের মোড়কে তৈরি তা তো নয়। ধর্মের আফিম গিলিয়ে এতদিন ধরে একটা সরকার টিকে এসেছে, এটাও মেনে নিতে হবে। আসলে ইরানের মানুষ আস্তে আস্তে ভরসা পাচ্ছিলেন, বুঝতে পারছিলেন যে এবার হয়তো তাদের মধ্যে একটা জাগরণ তৈরি হচ্ছে, যে জাগরণের জায়গাটা হয়তো এই সরকার তৈরি করে দিচ্ছিল। নাও হতে পারে। খামেনি সরকারের বিরুদ্ধে অনেক রকম বিরোধিতা হয়েছে। ইরানের যারা নাগরিকরা যারা বিভিন্ন দেশে থাকেন সেখান থেকে তারা ইসরায়েলকে সাপোর্ট করে গেছেন, মানসিকভাবে সাপোর্ট করে গেছেন, কলমের মাধ্যমে সাপোর্ট করে গেছেন, ব্লগ লিখে, এবং দেশের মধ্যে থেকেও। কিন্তু একটা মজার ব্যাপার আছে এখানে, যারা যারা এই সরকারের বিরুদ্ধে এতদিন ধরে লড়ে আসছিলেন দেশের মধ্যে থেকে, ইসরায়েল প্রথম আঘাত হানার পর থেকে তারা চুপ, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে খুঁজে পাওয়া যাচ্ছে, তারা সবাই রয়েছেন, নিজের নিজের জায়গাতেই রয়েছেন, কিন্তু একটা ধাক্কা সবাইকে যেন একজোট করে এনেছে। আমরা একটু পিছিয়ে যাই। আসিম মুনির, পাকিস্তানের সেনা প্রধান, যখন তার সব দরজা বন্ধ, যে সেনাদের মধ্যেই একটা বিক্ষোভ তৈরি হচ্ছে, দেশের মানুষ তাকে পছন্দ করছে না, সেনাকে পছন্দ করছে না, দেশের বিভিন্ন পকেটে বিদ্রোহ তৈরি হচ্ছে, তখন তিনি যুদ্ধ জিগির তুলে ফেললেন। যে যুদ্ধ জিগিরে তার মনে হয়েছিল যে দেশের মানুষ এক জায়গায় হয়ে যাবে। এখানে ঠিক তাই হয়েছে। ইরানে কিন্তু কাউকে কোনো জিগির তুলতে হয়নি। ইসরায়েল হামলা চালানোর পর, পরবর্তীতে আমেরিকা হামলা চালানোর পর, ইরানের মানুষ তারা কোথাও যেন এক হয়ে যাচ্ছে। তারা কোথাও যেন যে সরকার এখন রয়েছে সেই সরকারের পক্ষেই থাকার চেষ্টা করছে। কারণ মাথা তুলে দাঁড়াতে গেলে এই সরকারকে সঙ্গে নিয়েই দাঁড়াতে হবে, সরকারকে ব্যাকআপ দিতে হবে। নতুন করে শাসক বদল করা মানে তো জিরো থেকে শুরু করা। সেই চেষ্টা তারা করবেন কি? মনে তো হয় না। বরং আরও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে এখানে। নতুন সরকার আমেরিকার চাপিয়ে দেওয়া পুতুল সরকার নয় তো, সেই টেনশনও রয়ে গেছে। কারণ ইরান তার ইতিহাস বলেনি, ইতিহাসে তো এ ঘটনা হয়েছে। আমেরিকা পুতুল সরকার চাপিয়ে দিয়েছে ইরানের উপর। ধরে নেওয়া যাক এই শাসক বদল যদি এখন হয়, তাহলে কি হবে? এখন যা পরিস্থিতি ইরানের, তাতে শাসক বদল হলেও নতুন করে ভোটের কথা ইরান ভাববে না। কোনো রকম একজনের হাতেই পুরো ক্ষমতা চলে যাক, সেটাও হয়তো ইরান ভাববে না। বরং তারা একটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কমিটি তৈরি করে ফেলতে পারে, অনেকে মিলে, যাতে একটা স্ট্রাকচারে এসে ইরানকে চালিয়ে যেতে পারে বেশ কিছুদিন, যতদিন না গণতান্ত্রিক পদ্ধতিতে আবার কোনো নির্বাচিত সরকার আসছে। কোনোভাবেই আমেরিকার কোনো সুবিধা শাসক বদল হলে হবে বলে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন না। ইসরায়েলের তো হবেই না, আমেরিকারও কোনো সুবিধা হবে বলে অন্তত কেউ মনে করছেন না। তার সবচেয়ে বড় কারণ ওই যে শুধুমাত্র ধর্মের আফিমের মধ্যে আর ইরান পড়ে নেই। ইরান আস্তে আস্তে বদলাতে চাইছে, আর ঠিক সেই সময়টাতেই আমেরিকার ধাক্কা। কারণ আমেরিকাও বুঝতে পারছিল যে এই ধাক্কাটা না দিলে ইরান সত্যি শক্তিধর হয়ে যাবে। এবং শুধু তাই নয়, ইরানের পাশে ওদিকে উত্তর কোরিয়া, এপাশে চীন, এপাশে রাশিয়া রয়েছে। সুতরাং আমেরিকার জন্য যথেষ্ট চাপের। এবং পশ্চিম এশিয়ায় যে দাদাগিরি আমেরিকা করে এসেছে, সেই আমেরিকার দাদাগিরি এবার বন্ধ হওয়ার সময় হয়েছে। তাই শাসক বদলের কথা বলছে। কিন্তু এখন তো সময় বদলেছে, শাসক বদলেও
আমেরিকার লাভ হবে কি? প্রশ্নটা সময় বলবে।